আসসালামু আলাইকুম। এইচএসসি একাডেমিক কোর্সে সকলকে স্বাগতম। আজকে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন সম্পর্কে পড়ব। শুরুতেই আমরা আমাদের আলোচিত বিষয়বস্তুগুলো দেখে নিব। এখানে আমাদের মোট ৬টা টপিক আছে এবং সর্বশেষে আমরা এই অধ্যায়ের বিভিন্ন শব্দ, যেগুলো আমরা মেইন ওয়ার্ড আছে সেগুলো ব্যাখ্যা করব এবং বহু নির্বাচনী প্রশ্ন সহ আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে আমরা সেগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথম টপিকে চলে যাই। আমি তোমাদেরকে থ্রুলি কিছু জিনিস বলবো, আদারওয়াইজ এই পুরো জিনিসটাই কিছুটা এক্সপ্লেনেশন টাইপের, তো তোমাদেরকে পড়েও দেখতে হবে, বাট আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রাচীনকালে মানুষ বনে জঙ্গলে বসবাস করলেও বর্তমানে মানুষ নিজেই পরিবর্তনে নিজেই বিষয়ভূত। অর্থাৎ আগের যুগে মানুষরা কি, তারা গুহায় বসবাস করত, তাদের কোনো বেসিক জীবন মান ছিল না, তারা খালি বেঁচে থাকার জন্য লড়াই করত, তারা খেত, ঘুমাতো, শিকার করত। ঠিক আছে? তাদের মধ্যে এরকম উন্নত মানের বা উন্নত জীবন মানের, ঠিক আছে, কোনো ধারণা ছিল না। তো পরবর্তীতে যখন তারা এই যে এত এত উদ্ভাবন করলো, এগুলো দেখে তারা আসলে নিজেই অবাক। ঠিক আছে? এই যে এতদিনের সভ্যতায় এসে এসে বর্তমানে মানুষ কি একটা মডার্ন সিভিলাইজেশন বা মডার্ন সভ্যতা বা আধুনিক সভ্যতায় এসেছে, তো মানুষ এগুলো দেখে কিন্তু নিজেই অবাক হয়ে যায়। এর প্রকৃত কারণ হলো সমাজের পরিবর্তনশীলতা। যুগ যুগ ধরে মানুষের সমাজ ব্যবস্থার রীতিনীতি, চিন্তাধারার যে রূপ ছিল, আজ তা পরিবর্তন হয়েছে এবং আগামী দিনগুলোতেও পরিবর্তন হবে। এগুলোই হলো সামাজিক পরিবর্তন। ঠিক আছে? তোমাদেরকে যদি জিজ্ঞেস করা যে সামাজিক পরিবর্তন কি, তাহলে কিন্তু তোমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? এই পরিবর্তনের জন্য সমাজের প্রতি নতুন নতুন পদ্ধতি, কৌশল, অভাব এবং সংকট পরিলক্ষিত হচ্ছে। ঠিক আছে? তাহলে পরিবর্তনগুলোর জন্য নতুন নতুন পদ্ধতি, কৌশল, অভ্যাস এবং সংকট পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবিলার একটি উপায় হলো খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করা। অর্থাৎ কি জানো? অ্যাডাপ্টেশন। এই এত ধরনের সভ্যতা কিন্তু এসেছে শুধু মানুষের এই খাপ খাওয়ানোর ক্ষমতা থেকে। মানুষ এক একটা সিচুয়েশন অ্যাডাপ্ট করে নিছে, দেন তার নিজের মতো করে গড়ে তুলছে। এর মাধ্যমে কিন্তু সমাজে পরিবর্তন এসেছে। ঠিক আছে? আচ্ছা, আদিম সমাজের মানুষ আধুনিক বা সমসাময়িক সমাজের পরিবর্তনের গতিতে ব্যাপক ব্যবধান পরিলক্ষিত হয়। আবার শিল্পায়িত নগর সমাজে যত দ্রুত পরিবর্তন হয়, গ্রামীণ কৃষি সমাজে তত দ্রুত পরিবর্তন সম্ভব হয় না। অর্থাৎ আমাদের যে শিল্পায়িত শহরগুলো আছে, এগুলোতে যত ফাস্ট চেঞ্জেস লক্ষ্য করা যায় প্রত্যেকটা সেক্টরে, তুমি কিন্তু গ্রামীণ সমাজে বা কৃষিভিত্তিক সমাজে বা কৃষিতে এত ভাস্ট এবং এত ফাস্ট পরিবর্তন বা চেঞ্জেস তুমি কিন্তু খেয়াল করবা না। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষে, অনেক টাইম ধরে ধরে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? কারণ একটা জিনিস তুমি খেয়াল করেছো, আগের দিনের মানুষ যেভাবে কৃষি কাজ করতো গ্রামীণ সমাজে, বর্তমানে মানুষ ঠিক সেভাবেই করে, কিন্তু হয়তো স্লাইটেস্ট চেঞ্জ আসছে, যেখানে আমরা মডার্ন বিভিন্ন পদ্ধতি ইউজ করছি, বিভিন্ন প্রযুক্তি ইউজ করছি। চেঞ্জেস শুধু এতটুকুতেই এসেছে। ঠিক আছে? সেজন্যই বলছে যে আমাদের শিল্পায়িত নগরে যেভাবে চেঞ্জ আসে, কৃষি সমাজে কিন্তু এত দ্রুত চেঞ্জ আসে না। ইনি হচ্ছেন কার্ল মার্কস। সোশিওলজিতে বা সমাজবিজ্ঞান এই সেক্টরটাতে কার্ল মার্কসের যে কি পরিমাণ ভূমিকা রয়েছে, সেটা আসলে এক্সপ্লেইন করার মতো না। তোমরা যখন আরো বড় হবে, বা তোমরা কিন্তু এখনো নিজেরা সার্চ করে দেখতে পারো যে আসলে কি যুগান্তরী চেঞ্জেস কার্ল মার্কস ঘটিয়েছেন। এটা হতে পারে তার থিওরির জন্য, তার যে কোনো মন্তব্যের জন্য, তার বক্তব্যের জন্য। ঠিক আছে? তিনি কিন্তু এই সেক্টরগুলোতে অনেক বড় ভূমিকা পালন করেছেন। ঠিক আছে? এখানে সামাজিক পরিবর্তনের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, যদি পারো এটা নোট ডাউন করে নিবে। সামাজিক পরিবর্তন বলতে আমরা বুঝি সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্তর। ঠিক আছে? সর্বোপরি বলা যায় সামাজিক পরিবর্তন হলো আর্থসামাজিক সম্পর্কের বা সামাজিক কাঠামোর পরিবর্তন। আমি তোমাদেরকে সংজ্ঞাগুলোই শুধু মার্ক করে দিচ্ছি, বিকজ দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সমাজের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রভৃতি উপাদানের রূপান্তরে ঘটলেই সামাজিক পরিবর্তন ঘটে। এটাকে সামাজিক পরিবর্তন তোমরা কিন্তু এটা ব্র্যাকেটে লিখতেও পারো। কিভাবে জানো? যে এভাবে সোশ্যাল চেঞ্জেস। এই জিনিসটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগে। তুমি যখন সামাজিক পরিবর্তন লিখলা, সাইডে ব্র্যাকেটে সোশ্যাল চেঞ্জ লিখে দিলা, কিন্তু এটা লিখলে কিন্তু খাতার মানটা অনেক বেড়ে যায়। ওকে? আচ্ছা, রামনাথ শর্মা সামাজিক পরিবর্তন সম্পর্কে তার প্রিন্সিপালস অফ সোশিয়োলজি গ্রন্থে বলেন, সামাজিক পরিবর্তন হলো সামাজিক প্রক্রিয়া সময়ের বিভিন্ন দিকের পরিবর্তন। এই যে
সমাজবিজ্ঞানীদের যে এই যে কোডগুলো আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সম্পর্কের পরিবর্তন। এরপরে সমাজবিজ্ঞানী কিংসলে বিভিন্ন মতামত দিয়েছেন, তারপরে হচ্ছে সমাজতত্ত্ববিদ পিজেন্সবার্গ একটা বলছে। সো এই জিনিসগুলো তোমরা কিন্তু মার্ক করে রাখবে, আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, সমাজবিজ্ঞানী রবার্টসন তার সোশ্যালজি গ্রন্থে বলেছেন, সোশ্যাল চেঞ্জ ইজ দ্য অল্টারনেশন ইন প্যাটার্নস অফ সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার ওভার টাইম। সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সামাজিক পরিবর্তনে সমাজের ব্যাপক সংখ্যক মানুষ এবং তাদের সংশ্লিষ্ট প্রায় সব কিছুকে প্রভাবিত করে। অর্থাৎ সমাজের যে পরিবর্তন এটা শুধু মানুষকে না, মানুষের জীবনকে, মানুষের জীবন রিলেটেড সব কিছুকেই কিন্তু সামাজিক পরিবর্তন অনেক প্রভাবিত করে। ঠিক আছে, বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজ পরিবর্তনের স্বরূপ ও কারণ নিয়ে আলোচনা করেছেন। এদের মধ্যে গিন্সবার্গ, সোরোকিন, কার্ল মার্কস প্রমুখ সমাজবিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্লাস ক নাম্বার প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, এগুলো একটু নোট ডাউন করে রাখবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে সামাজিক পরিবর্তনের ধারাগুলো পড়বো। এর মধ্যে আমি হচ্ছে একদম ডিরেক্ট তোমাদের 3টা ধারায় চলে যাই, বিকজ এই জিনিসগুলো হচ্ছে তোমরা যখন পড়বা তখন নিজেরাই এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারবে। আমি তোমাদেরকে মেইন ফ্যাক্টরগুলো বুঝিয়ে দিই যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেইন 3টা ধারা যদি আমি এক্সপ্লেন করি, প্রথমটাই হচ্ছে একাভিমুখী। একাভিমুখী সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সমাজ স্থিরভাবে একটি লক্ষ্য অভিমুখে অগ্রসর হচ্ছে। এই মতানুসারে সমাজকে কেন্দ্র করে সংঘটিত পরিবর্তনকে আকস্মিক ঘটনা বলে থাকে। অর্থাৎ যদি যে কোনো আমাদের সমাজ, ঠিক আছে, বা ধরো আমাদের কালচার যদি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগায় যায় এবং সেই লক্ষ্যের জন্য, যেমন আমি যদি বলি একদম আদিমকালে যখন মানুষ শুধু শুধু গুহায় বাস করতো, ঠিক আছে, তখন তাদের মোটিভটা কি ছিল? মোটিভটা ছিল যে আমি শিকার করব, আমি খাবো, আমি বেঁচে থাকবো, শুধু সার্ভাইভ করা। এভাবে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমাদের হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে, বা হান্টিং গ্যাদারিং সোসাইটি পার হয়ে তারপর হর্টিকালচার সোসাইটি আসলো, যেখানে হচ্ছে মানুষ কৃষিকাজের দিকে, তাহলে মানুষ শুধু আগে শিকার করতো, তারপরে হচ্ছে কৃষিকাজের দিকে গেল। তাহলে কি এই যে খাদ্যাভ্যাসের দিকে এক লক্ষ্যে এগিয়ে যাওয়া, সার্ভাইভ করার ইনস্টিংক্ট, এই জিনিসটাই বলেছে যে সমাজ যদি কোনো একটি লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যায় বা সেই কারণে যদি সমাজে কোনো পরিবর্তন ঘটে, তখন এটাকে কিন্তু একাভিমুখী বলা হয়। ঠিক আছে, এরপরটা হচ্ছে পুনরাবির্ভাবশীল পরিবর্তন। এই মত অনুযায়ী সামাজিক পরিবর্তন ঘড়ির দোলকের সাথে তুলনীয়, এর দ্বারা বোঝানো হয়। আচ্ছা, তাহলে কোন পরিবর্তনটা ঘড়ির দোলকের সাথে তুলনীয়, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। সামাজিক পরিবর্তন অবিরত কোনো নির্দিষ্ট ধারা অনুযায়ী হয়নি। এই পরিবর্তন থেমে থেমে হয়েছে এবং মাঝে মাঝে পরিবর্তনের গতিরোধ হয়েছে। অর্থাৎ এটা যে কন্টিনিউয়াস প্রসেস এরকম না, এটা কখনো থেমেছে, কখনো আবার অনেক বেশি বেগে চলেছে। ঠিক আছে, কখনো সামাজিক পরিবর্তন একদম স্থির হয়ে গেছে, কখনো সেটা আবার কোনো নির্দিষ্ট কারণে, নির্দিষ্ট প্রয়োজনে আবার শুরু হয়েছে, আবার পরিবর্তন হয়েছে। এই জিনিসটা এখানে বুঝাইছে। ঠিক আছে, পুনরাবির্ভাবশীল। আচ্ছা, এরপরটা হচ্ছে বিবর্তন সম্মত। এই পরিবর্তনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। সামাজিক বিবর্তন বলতে আমরা মূলত এই পরিবর্তনকেই বুঝি, এই যে বিবর্তন সম্মত, অর্থাৎ যে এই যে আমাদের যে এই যে মানুষের হিউম্যান ইভলিউশন, ঠিক আছে, সোশ্যাল ইভলিউশন, কালচারাল ইভলিউশন, এই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, সকল সমাজ পরিবর্তনশীল হলেও পরিবর্তনের মাত্রা এক এক সমাজে এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, এই পরিবর্তনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন আর একটা হচ্ছে অপরিকল্পিত পরিবর্তন। পরিকল্পিত পরিবর্তনের মধ্যে যদি আমি বলি যে এই যে যুদ্ধ, বিগ্রহ, গণ আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, এগুলো কি হয়? এগুলো হচ্ছে আমাদের যে উন্নয়ন হয়েছে এটার পিছনের রিজনগুলাকে চিহ্নিতকরণ করে। ঠিক আছে, এই যে দেওয়া আছে, পরিকল্পিত উন্নয়ন বলতে উন্নয়নের অগ্রাধিকার চিহ্নিতকরণকে বোঝায়। আর অপরিকল্পিত পরিবর্তন যেমন হচ্ছে এই যে বন্যা, খরা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো কি হয়েছিল? এই যে প্রাকৃতিক কারণগুলোর জন্য বা এই প্রাকৃতিক পরিবর্তনগুলোর জন্য কিন্তু সভ্যতা অনেক চেঞ্জ আসছে, সোসাইটিতে অনেক চেঞ্জ আসছে, মানে সমাজে অনেক চেঞ্জ আসছে, মানুষের মধ্যে অনেক চেঞ্জ আসছে, কালের পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, তাহলে যেগুলো মানুষ নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় বা কোনো নির্দিষ্ট কারণে যখন সমাজে কোনো পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে পরিকল্পিত। আর যখন অপরিকল্পিত কোনো প্রাকৃতিক ঘটনার কারণে ঘটছে, এটা কিন্তু অপরিকল্পিত পরিবর্তন। ওকে, আচ্ছা, বাংলাদেশের সমসাময়িক সামাজিক ক্ষেত্রে পরিবারের কাঠামোগত তেমন কোনো পরিবর্তন না দেখা গেলেও পারিবারিক ক্ষেত্রে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় তা হলো তার তাৎপর্যগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে। যেমন প্রথমটাই হচ্ছে মূল্যবোধ, তাই না?
পরিবার এবং সমাজে মেয়েদের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সামাজিক পরিবর্তনের কারণে। তারপর মনে করো হচ্ছে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে। তো যেমন এই জিনিসটা কিন্তু আগে ছিল না, কিন্তু যখন যত বেশি সামাজিক পরিবর্তন ঘটছে, মানুষের মেন্টালিটি, কনসাসনেস বা হচ্ছে মূল্যবোধ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপরে শিল্পায়ন, নগরায়নের ছোঁয়া। আচ্ছা, মানে যে আগে যেমন অনেক সবাই হচ্ছে শিল্প কৃষিভিত্তিক ছিল, যৌথ পরিবার ছিল, এখন শিল্পায়িত শহর হচ্ছে, নগরায়ন ঘটছে, তাহলে কি যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার রূপ নিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। এরপরে আছে কর্তব্য সচেতনতা বৃদ্ধি। পরিবারে মহিলারা তাদের কর্তব্য সচেতনতা সম্পর্কে পূর্বের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছে, ঠিক আছে। পূর্বে পরিবারের মেয়েরা তাদের কর্তব্য অধিকার সম্পর্কে এতটা সচেতন ছিল না, কিন্তু এখন অনেকটা হয়ে উঠেছে। তারপর ছোট পরিবার, মানে এই যে যৌথ পরিবার ছিল সেগুলো এখন ক্ষুদ্র পরিবারে গঠিত হচ্ছে। এ প্রসঙ্গে ডেভিড জেরি অ্যান্ড জুলিয়া জেরি তাদের কোলিন্স ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন, অ্যান্ড ইনক্রিজ ইজ দ্য নাম্বার অফ সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিজ। অর্থাৎ এই যে সোশ্যাল চেঞ্জগুলো হচ্ছে, এগুলোর কারণে কিন্তু এই যে আমাদের সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। তারপরে বয়স্কদের মর্যাদা হ্রাস। আগেকার দিনে কিন্তু হচ্ছে এল্ডার্সদেরকে বা পরিবারের বয়স্ক যারা আছে, বুজুর্গ যারা আছে, তাদের কিন্তু অনেক বেশি প্রায়োরিটি, অনেক বেশি রেসপেক্ট দেওয়া হতো। এটা কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে দিন দিন অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এক্সপ্লেনেশনগুলো পড়লে কিন্তু বুঝতে পারবে। এখানে আমি আর বেশি কিছু বলছি না, কারণ এগুলো অনেক সিম্পল এবং ইজি বিষয়। এর এর কারণ এক উৎস থেকে নয়, বরং একটি পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন উৎস থেকে আয় করছে, কিন্তু ভোগ করছে বা ব্যয় করছে এক জায়গায়, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে পরিবর্তন, যেমন পাত্রপাত্রী নির্বাচন। পূর্বে হচ্ছে কিন্তু শুধু ফ্যামিলি ডিসাইড করতো যে কে কাকে বিয়ে করবে, ঠিক আছে। মেয়েদের জন্য পাত্র চুজ করা বা পাত্রী চুজ করা ছেলেদের জন্য, এই জিনিস কিন্তু পরিবার করতো, কিন্তু এখন কিন্তু ছেলে মেয়েদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বহু স্ত্রী গ্রহণ লোভ। আগেরকার সমাজে কিন্তু বহু বিবাহ বা বহু স্ত্রী গ্রহণ, এই জিনিসটা অনেক বেশি চলছিল, যেটা এখন চেঞ্জ হয়ে আসছে। তারপরে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তন। এখন দেখা যায় যে এখন কিন্তু হচ্ছে ছেলে মেয়ে উভয়ের বাসাতেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখা যায়, যেগুলো আগে শুধু ছেলেদের ক্ষেত্রে বা শুধু মেয়েদের বাড়িতে দেখা যেত, এখন কিন্তু সেটা উভয় বাড়িতেই দেখা যায়। এরপরে বাল্যবিবাহ হ্রাস, সেটা তো একদম খুবই সিগনিফিকেন্ট একটা চেঞ্জ, যে আমাদের যত সামাজিক পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, মানুষের মধ্যে কনসিয়াসনেস ক্রিয়েট হচ্ছে। তো এর ক্ষেত্রে হচ্ছে কি, যে মানুষ শিক্ষার দিকে বেশি এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে বেশি এগিয়ে যাচ্ছে, আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। সেজন্য বাল্যবিবাহ কিন্তু এদিক থেকে কমে আসছে। যৌতুক প্রথা হ্রাস পেয়েছে, বিবাহ বিচ্ছেদ হ্রাস পেয়েছে। আশা করি আমার সবগুলো এক্সপ্লেনেশনই কিন্তু একটা একটার সাথে কানেক্টেড, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কৃষিতে। একটু আগে আমি এই জিনিসটা বলছি, শুধু আরেকবার রিপিট করছি না, যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, তারপরে কৃষিতে উচ্চ জাতের বীজ ব্যবহার। মানুষ আগে হচ্ছে তাদের যে ঘরোয়া বীজটা সেগুলো ইউজ করতো, ঠিক আছে, অনেক ঘরোয়া ভাবে তারা কৃষিকাজ করতো, কিন্তু বর্তমানে কিন্তু উন্নত জাতেরও বীজ তারা ব্যবহার করছে। এরপরে কৃষিতে ব্যাংকিং ঋণ ব্যবস্থা। এই যে কৃষিক্ষেত্রে শুধু গরিব কৃষকরাই তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, আর এই ক্ষেত্রে অনেক সময় তারা অর্থ অভাবে ভোগে, কিন্তু সমকালীন সময়ে কৃষকের কৃষিক্ষেত্রে ব্যাংকিং ঋণের সুবিধা পাচ্ছে। এটাও কিন্তু একটা সামাজিক পরিবর্তনের একটা কি বলবো ফলাফল, ঠিক আছে। তারপর শ্রমের মূল্য এবং মর্যাদা বৃদ্ধি। দরিদ্র কৃষক বা শ্রমিক, আমি যাদের কথাই বলি না কেন, এরা কিন্তু অনেক প্রায়োরিটি পাচ্ছে, বা স্পেশালি মেয়ে শ্রমিকরা, মেয়ে ওয়ার্কাররা, তারা কিন্তু অনেক উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে, ঠিক আছে। এছাড়া বৈদেশিক অর্থ আহরণে বর্তমানে যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, তা হলো ব্যাপক হারে বৈদেশিক অর্থ আহরণ। অর্থাৎ আমাদের মেধা এবং শ্রমের বিনিময়ে কিন্তু আমরা, ঠিক আছে, আগের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বৈদেশিক মুদ্রা পাচ্ছি, ঠিক আছে। পোশাক শিল্পের সমৃদ্ধি, অবভিয়াসলি আমাদের মানুষের একটা সিংহভাগ আয় আসে পোশাক শিল্পের মাধ্যমে, এই জিনিসটাও কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে যেটা হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। বর্তমানে শহরের জনগণের পাশাপাশি গ্রামের জনগণের মধ্যে, আগে মানুষরা হচ্ছে গ্রামের মানুষরা যারা, তারা কিন্তু রাজনীতি নিয়ে এত তোয়াক্কা করতো না, তারা আসলে খেয়ে পড়ে বাচ্চারাই তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন এই জিনিসটার মধ্যেও কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায়, ঠিক আছে। এখন রাজনীতিতে নারীদের অনেক বেশি অংশগ্রহণ দেখা যায়। তারপরে হচ্ছে এই যে আমাদের যে ইয়াং জেনারেশন, যেটা কিন্তু আমরা আমাদের জুলাই রিভলিউশনে অনেক বেশি দেখেছিলাম, তাই না। আমাদের এখনকার রাজনীতিতে যুব সম্প্রদায়ের কিন্তু অনেক বেশি নেতৃত্ব দেখা যায়, রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগে শুধু স্পেসিফিক কয়েকটা দল ছিল, এখন কিন্তু দলের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপর গ্রামীণ পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু যেমন যে এটা শুধু শহর কেন্দ্রিক না, এখন কিন্তু গ্রাম কেন্দ্রিকও হয়ে উঠেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। আগে কিন্তু যেটা আমি একটু বললাম, যে মানুষ এখন কিন্তু আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, সো তাদের মধ্যে সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। তারা শুধু আগে যেমন হতো যে বাবা মা ওয়ার্কার্স, তো তাদের বাচ্চা কাচ্চাকে তারা একটা নির্দিষ্ট এজের পর
তারা আয় উপার্জনের জন্য এগিয়ে ঠেলে দিত। ঠিক আছে, কিন্তু এখন তারা কিন্তু শিক্ষার দিকে আগ্রহী হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। ঠিক আছে, এবং আগে যারা তারা আগে কিন্তু বাচ্চাগুলো তেমন উৎসাহী থাকতো না পড়ালেখার ক্ষেত্রে, এখন বাচ্চারাও কিন্তু পড়ালেখার ক্ষেত্রে উৎসাহী উঠেছে। তারপর শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে, এক্সপ্লেনেশন গুলো কাইন্ড অফ সেমই। ঠিক আছে, শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু এখন অনেক স্টুডেন্ট বাইরে বিদেশে পড়তে যাচ্ছেন এবং বিদেশে গিয়েও তারা অনেক ভালো ফলাফল করছেন এবং এটার ফলে কিন্তু আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে। সবার জন্য শিক্ষা, বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা এই স্লোগানটি অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ পূর্বে যেখানে শুধু ধনী কিংবা মধ্যবিত্তরা শিক্ষা গ্রহণ করতো, এখন কিন্তু গরিব যারা আছেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং এগুলো কিন্তু ফ্রিতেই। ঠিক আছে, নিরক্ষর মুক্তকরণ, এর ফলে কিন্তু দেখা যায় যে শিক্ষা গ্রহণের ফলে অবভিয়াসলি নিরক্ষর মুক্তকরণ হবেই। ঠিক আছে, কমন সেন্স। আচ্ছা, এরপর হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি। এটা একটা চেঞ্জ যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন দেখা যায় যে শিক্ষার মান এবং হার বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শিক্ষা গ্রহণের পরও একজন শিক্ষার্থী কর্মসংস্থানের অভাবে বেকার হিসেবে দিনাতিপাত করছে। আচ্ছা, এর কারণ হচ্ছে যে যত শিক্ষার হার বাড়ছে মানুষ তত বেশি শিক্ষিত হচ্ছে, কিন্তু ওই তুলনায় আমাদের কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, সেজন্য বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা আছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন, আমাদের বস্তুগত এবং অবস্থাগত সংস্কৃতির মধ্যে পরিবর্তন দেখা যায় যে যেমন অবস্থাগত পরিবর্তন যদি দেখি যে আমাদের ঘর বাড়ি আসবাবপত্র জিনিসপত্র এটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিবর্তন দেখা যায় যে আমরা কিন্তু কাইন্ড অফ কি বলবো পশ্চিমাদের দিকে আমরা ওদের সাথে কিন্তু আমরা অনেক বেশি ইনফ্লুয়েসড হয়ে যাই। ঠিক আছে, আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের কালচার ভুলে গিয়ে অন্যদের কালচার অ্যাডাপ্ট করে নিতে চাই। ঠিক আছে, এই জিনিসটা গ্রামীণ সমাজে অনেক বেশি দেখা যায়। যেমন গ্রামীণ সমাজে আগে বেশি মাটি হাঁড়ি পাতিল করে এগুলোর ব্যবহার অনেক বেশি ছিল, বাট এখন কিন্তু ওখানেও দেখবা যে অনেক বেশি আধুনিক জিনিসপত্রের ব্যবহার হচ্ছে। ঠিক আছে, চিত্ত বিনোদনের ক্ষেত্রে আগে যেমন দেখবা যে কবিগান, যাত্রাভিনয় বা হচ্ছে দেখবা যে বিভিন্ন মেলায় যে জিনিসগুলো হয় এগুলো দিয়ে মানুষ শুধু তাদের বিনোদনের সোর্স হিসেবে ধরে নিত, কিন্তু এখন কিন্তু এই যে প্রযুক্তির উদ্ভাবনের ফলে কিন্তু আসলে শুধু এইটুকুর মধ্যেই তাদের বিনোদনগুলো সেন্টার্ড না। ঠিক আছে, কম্পিউটার ল্যাপটপ এটা ওটা বলো, এটা কিন্তু চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে গেছে। খেলাধুলার ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যায়, আচার অনুষ্ঠানের পরিবর্তন দেখা যায়। তারপর পোশাক পরিচ্ছদে তো অবভিয়াসলি এটা কিন্তু অনেক চোখে পড়ার মতো একটা বিষয়। এরপরে খাদ্যাভ্যাসে, ঠিক আছে, আমরা যে এখন শুধু মাছে ভাতে বাঙালি এরকম কিন্তু না, এখন আমরা আরো অনেক অনেক ধরনের ফুড ট্রাই করি। এটা কিন্তু শুধু যে এটা শহর কেন্দ্রিক এরকম না, এটা কিন্তু এখন গ্রাম কেন্দ্রিকও হয়ে উঠেছে। ঠিক আছে, সমকালীন ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন সমূহ এটা ভালো খারাপ দুটাই আছে। যে আমি শুধু যদি বলবো যে বিভিন্ন আমাদের মূল্যবোধের মধ্যে যেমন চেঞ্জেস আসছে, আবার মূল্যবোধের কিন্তু একটু অবক্ষয়ও ঘটেছে। আবার ভালো দিকটা যেটা সেটা হচ্ছে যে সবাই সবার ধর্মকে সেভাবেই একসেপ্ট করে নিচ্ছে, কেউ কাউকে কটাক্ষ করছে না, বা তাদের ধর্মীয় উৎসবগুলো সবাই একসাথে পালন করছে। ঠিক আছে, আসলে পজিটিভ নেগেটিভ দুটোই দেখা যায়। আমাদের পরবর্তী যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন সমূহের কারণ। ঠিক আছে, তোমাদের গ এবং এমসিকিউ বলতে বহু নির্বাচনী যে এমসিকিউ তোমাদের আসে সেটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথমটাই হচ্ছে আমি তোমাদেরকে ইন ডিটেলস এক্সপ্লেন করবো না, আমি তোমাদেরকে মেইন জিনিসগুলো বলে দিব যেগুলো তোমরা খাতায় লিখলেই মোর দ্যান এনাফ হওয়ার কথা। আচ্ছা, প্রথমটাই হচ্ছে প্রাকৃতিক কারণ। ঠিক আছে, আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে। বিশ্ব সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় প্রাকৃতিক অবস্থার পরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন ঘটেছে, কিন্তু এই পরিবর্তন সমাজের মানুষ এবং শারীরিক মানসিক পরিবর্তন ঘটায়। তাহলে কোন কোন কারণ হতে পারে? আবহাওয়া এবং জলবায়ু। এই কারণে কিন্তু প্রাকৃতিক অবস্থার পরিবর্তনের ফলেও সামাজিক পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, আর এর ফলে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটায়। আমরা যদি বাংলাদেশের পূর্বের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখা যাবে বিভিন্ন সময় প্রাকৃতিক কারণে বিভিন্ন সমাজের চিরতা নিশ্চিত হয়ে, অর্থাৎ কোনো কোনো একটা সভ্যতা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে মানে নিশ্চিহ্ন হয়ে কিন্তু ঠিক আছে নতুন সভ্যতা সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশের 2007 সালে প্রাকৃতিক দুর্যোগ সিডরের কথা যদি বলি তাহলে দেখা যাবে এই সিডরে বিভিন্ন সমাজে নানা ধরনের ক্ষয়ক্ষতির মাধ্যমে এনে দিয়েছে বড় ধরনের পরিবর্তন। এরপরটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। আমাদের উৎপাদন ব্যবস্থা হচ্ছে সমাজের
উৎপাদন ব্যবস্থা হচ্ছে কোনো সমাজের মৌল কাঠামো। মৌল কাঠামোর পরিবর্তনই সমাজের অন্যান্য বিষয়ের পরিবর্তন ঘটে থাকে। যেমন মানুষের পূর্বে উৎপাদনের ক্ষেত্রে শুধু কায়িক শ্রম ব্যবহার করা হতো, অর্থাৎ শুধু মানুষ শারীরিক যে শ্রমটা আছে সেটাই করতো, কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের ফলেও কিন্তু উৎপাদনে অনেক ধরনের চেঞ্জেস দেখা যায়। এগুলো কিন্তু সমাজকে আরো গতিশীল করে। আর পূর্বের ন্যায় উৎপাদন ব্যবস্থার মাধ্যমে শুধু ধনীরাই লাভবান হচ্ছে এরকম না, গরিবরাও বিভিন্ন ঋণ সহযোগিতা এবং উৎপাদন ব্যবস্থার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। এরপরটাই হচ্ছে জৈবিক কারণ। আচ্ছা, সারা সমাজ জীবনের উপর যে বংশগতির প্রভাব রয়েছে তা অতি প্রাচীনকাল থেকেই স্বীকৃত। ঠিক আছে, এই সমাজ বিস্তারের যে তুমি রক্ত, বংশ এবং জৈবিক নির্বাচনের গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জনসংখ্যাজনিত কারণে যেসব দেশের সম্পদ এবং সুযোগের তুলনায় জনসংখ্যা জন্মহার বেশি, সেসব দেশের সমাজ ব্যবস্থার তুলনামূলক উন্নত এবং সমাজ ব্যবস্থা এবং ওই সমাজ ব্যবস্থা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে, আবার উন্নয়নকামী সমাজে দেখা যায় যে জন্মহার না কমলে এবং চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগের ফলে মৃত্যু হার কমে যায় এবং জন্মহার বেড়ে যায়। এর ফলে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে আরেকটা যে পয়েন্ট, তাহলে জৈবিক কারণ গেল, জনসংখ্যাজনিত কারণ গেল, এবার আসতেছে শিক্ষায়। শিক্ষার যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার ইত্যাদি হতে কিন্তু মুক্তি দিয়ে সামাজিক এবং মূল্যবোধ সংশ্লিষ্ট আচরণে উদ্বুদ্ধ করে। আমি শিক্ষার ইম্পর্টেন্স তোমাদেরকে একটু আগে এক্সপ্লেন করছি, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, শহরে শিক্ষিত কর্মকর্তাদের আবাসিক এলাকা এবং নিরক্ষর কর্মচারীদের আবাসিক এলাকা পর্যবেক্ষণ করলে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা স্পষ্ট দৃষ্টিগোচর হয়। এই জিনিসটা কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। ঠিক আছে, অর্থনীতি হলো কোনো সমাজের একটা, আমি যদি তোমাকে বলি যে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। ঠিক আছে, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, এই অর্থনীতির উৎপাদন এবং বন্টন ব্যবস্থার উপর নির্ভরশীল কিন্তু এই উপাদান উপকরণের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থনৈতিক কাঠামো। তাই উৎপাদন উপকরণ সমূহের কোনো একটির পরিবর্তনের কারণে সমগ্র অর্থ ব্যবস্থার পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, যখন অর্থ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে তুমি বুঝবে যে সেখানে সামাজিক পরিবর্তন অবশ্যই ঘটবে। রাজনীতি এবং সামাজিক কারণ। ঠিক আছে, আচ্ছা, আগে কিন্তু একদম যদি শুরুর দিকে বলি যে পরিবার কিন্তু ছিল এই যে আমাদের রাজনৈতিক বা বলো সামাজিক প্রতিষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু এটার সেক্টর অনেক বৃদ্ধি পেয়েছে, যেমন মন্ত্রী পরিষদ, বিভাগীয় প্রধান ইত্যাদি ইত্যাদি, তারপর বিভিন্ন ধরনের অফিস বা অফিসার। আর এই পদগুলোর জন্য কিন্তু রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রে সমকালীন সময়ে ব্যাপক পরিবর্তন এনেছে। সরকার এবং রাজনীতি মানুষের সমকালীন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সরকার ও রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয়। ভারতে যেমন সামাজিক পরিবর্তনে কংগ্রেস এবং মুসলিম লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, তেমন সমকালীন সময়ে কিন্তু বাংলাদেশের সামাজিক পরিবর্তনকে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি বিভিন্নভাবে প্রভাবিত করেছে। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? প্রত্যেকটা দেশে নির্দিষ্ট একটা দল থাকে বা রাজনীতি থাকে বা সরকার থাকে যারা কিন্তু ওই দেশটাকে পরিচালনা করে এবং ওই দেশের সামাজিক পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে প্রচার প্রচারণার ক্ষেত্রে, তাই না? যেমন মানে মানুষের মধ্যে কতটা সচেতনতা সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স রাখে। কজ এটার উপর ডিপেন্ড করে যৌথ প্রথা, এটার উপর ডিপেন্ড করে বাল্য বিবাহ, বহু বিবাহ। ঠিক আছে, বিভিন্ন আন্দোলন, সামাজিক ঐক্য, সংহতি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু নির্ভর করে। এরপরে আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থাকে সামাজিক পরিবর্তনের পূর্ব শর্ত বলা যেতে পারে। ভাষাগত কিংবা অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা যখন খুব অনুন্নত ছিল তখন সমাজ ছিল বন্ধ, স্থির এবং অনগ্রসর। কিন্তু যখন মানুষের মধ্যে এই যে রেল, যানবাহন, ঠিক আছে, তারপর জলপথ, নৌপথ, ঠিক আছে, এই জিনিসগুলোতে যখন মানুষের কি বলবো আধুনিক হওয়া শুরু করলো, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে সমাজ ব্যবস্থার উন্নতি ঘটলো। এই সমাজ ব্যবস্থার উন্নতি ঘটতে ঘটতে কিন্তু এখন বর্তমানে এই যে আমরা বিভিন্ন ধরনের এই যে টেলিফোন, ফ্যাক্স, মোবাইল, ইমেল ইত্যাদিও ব্যবহার করছি, তাই না? এভাবে কিন্তু আসল প্রত্যেকটা জমযুগের সাথে সাথে কিন্তু এই চেঞ্জেসগুলো ঘটে। সাংস্কৃতিক কারণগুলো আমি একটু আগে এক্সপ্লেন করছি, তো আমি আরেকবার বলছি না। আমরা যে মহৎ ব্যক্তির ভূমিকায় যাই, যে প্রত্যেকটা সমাজে কিন্তু একটা নির্দিষ্ট কিছু মানুষ থাকে যারা সেই সমাজের সুগঠন, ঠিক আছে, তারপর সংস্কার উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। এরা অনেক দায়িত্ববান হয় এবং এরা অনেক কি বলবো এদের পার্সোনালিটি এতই এতই ভালো হয় যে তারা কিন্তু একটা সমাজের পুরো রীতিনীতির চেঞ্জ ঘটিয়ে দেয়। তারা কিন্তু হচ্ছে কি বলবো অভ্যুত্থান আনায়। ঠিক আছে, মানুষের চিন্তা চেতনা, দায়িত্ববোধ এবং ভালোবাসা দিয়ে কিন্তু মানুষ সমাজের উন্নয়ন এবং মানুষের কল্যাণ করতে পারে, তাই না? এক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষের সমকালীন সামাজিক পরিবর্তন যাদের অনুপ্রেরণার ফল তারা হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এ কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান প্রভৃতি ব্যক্তিগণ, তাই না? তারা কিন্তু এক একটা সময় এক একভাবে আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটার ফল কিন্তু আমরা এখন ভোগ করতে পারছি, তাই না? আচ্ছা,
অনুকরণ প্রিয়তা মানুষ অন্য সমাজের বিধি ব্যবস্থা আচ্ছা, আমি যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে আমরা কিন্তু এই যে পাশ্চাত্য সংস্কৃতিকে অনেক বেশি কপি বা অনুকরণ করতে পছন্দ করি, সেই সেই জিনিসটা কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, পোশাক আশাক, চলাফেরা, ঠিক আছে, আচার আচরণ বা উৎসব বলো, ঠিক আছে, আমাদের জীবন ব্যবস্থার মধ্যে কিন্তু অনেক বড় পরিবর্তন আছে। আর যখন এই জিনিসটা আমাদের জীবন ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনবে, তখন কিন্তু এটা আমাদের সমাজের সামাজিক ব্যবস্থার মধ্যে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসে। এরপর এটা হচ্ছে গণমাধ্যম। আধুনিক সমাজের অপরিহার্য উপাদান হচ্ছে গণমাধ্যম। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও ইত্যাদির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সাথে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনে সক্ষম হয়। এই জিনিসটাও কিন্তু এই যে অনুকরণ প্রিয়তার সাথে সম্পর্কযুক্ত, মনে রাখতে হবে, ঠিক আছে। তোমরা এই এক্সপ্লেনেশনগুলো একটু ভালো করে পড়ে যাবে। আমাদের স্লাইডগুলোতে কিন্তু যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকে এগুলো মোর দ্যান এনাফ ফর ইউ টু কভার ইউর এক্সাম, ওকে, ঠিক আছে। সো যখন আমি কথাগুলো বলছি এগুলো এখানকার সাথে রিলেট করার চেষ্টা করবা, আর স্লাইডগুলো একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবা। আর সবচেয়ে ভালো যদি তুমি খাতায় নোট ডাউন করো, ওকে, স্পেশালি পয়েন্টগুলো নোট ডাউন করার চেষ্টা করবা। এরপরে আমি যদি একদম লাস্টে আমাদের দেখি যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন, এটা তো আসলে বলে শেষ করা যাবে না। আমাদের লাইফে সায়েন্স এবং টেকনোলজির যে প্রভাব, ঠিক আছে, এটা আমি কি কি ক্ষেত্রে, যেমন আমাদের বলতে পারি আর্থসামাজিক উন্নয়নে, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, সামাজিক সম্পর্ক, শ্রেণী, পেশা ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য। তাছাড়া নতুন আবিষ্কার এবং বিভিন্নমুখী যন্ত্রপাতি ব্যবহার ফলেও কিন্তু সামাজিক পরিবর্তন ব্যাপক এবং দ্রুত হারে হচ্ছে, তাই না? আচ্ছা, এটাই। এছাড়া সামাজিক দ্বন্দ্ব সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা পালন করে। প্রথমত সমাজের মধ্যে দ্বন্দ্ব নৈমিত্তিক ব্যাপক। আচ্ছা, যখন একটা জিনিস নিয়ে মানুষের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, দ্বন্দ্ব ক্রিয়েট হয়, তখনই কিন্তু মানুষ খোঁজার চেষ্টা করে যে এই সমস্যাটা কেন হলো, কোন কারণে হলো। তখন কিন্তু মানুষ সেই কারণটাকে পরিবর্তন করতে চায় এই কনফ্লিক্টটাকে সরানোর জন্য। সেজন্য দ্বন্দ্ব কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনে শিল্পায়ন এবং নগরায়নের প্রভাব। আচ্ছা, এটা গ এবং ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ডিরেক্ট যদি আমরা প্রভাবগুলোতে চলে যাই, বিকজ উপর এক্সপ্লেনেশন তোমরা নিজেরাই পারবে। জাতীয় আয় বৃদ্ধি, শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে দেশের জাতীয় আয় পূর্বের চেয়ে অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। কেননা পূর্বে জনগণের জাতীয় আয় শুধু কৃষির উপর নির্ভরশীল ছিল, কিন্তু ঠিক আছে, এবং জাতীয় আয়ের জনসংখ্যার তুলনায় কিন্তু বৃদ্ধি পেত না। কিন্তু বর্তমানে কিন্তু শিল্পায়ন নগরায়নের ফলে কিন্তু জাতীয় আয় অনেক বেশি উন্নতি বা ডেভেলপমেন্ট দেখা যায়। এরপর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছে। পূর্বে যেমন সমাজে উৎপাদিত পণ্যের ঘাটতি, আবার কখনো উদ্বৃত্তজনিত সমস্যা দেখা দিত, এখন কিন্তু আর এই সমস্যাটা দেখা যায় না। যে কখনো দেখা যাচ্ছে সমাজে অনেক উপাদানের অনেক বেশি ঘাটতি দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে অনেক বেশি উৎপাদন ঘটেছে, কিন্তু এটার কোনো কি বলবো, এটা বিক্রি হচ্ছে না বা এটা কোনো কাজে লাগছে না। এই সমস্যাটা কিন্তু এখন আর দেখা যায় না। ইমেজটা অত বেশি না, কিন্তু বাট এখানে যদি তোমরা খেয়াল করো, এখানে আমরা অনেক বিল্ডিং দেখতে পাচ্ছি, যেটা ঢাকা শহর শুধু বলবো না, যে যত তুমি যদি ম্যাক্সিমাম এখন এরিয়াগুলোতে উপর থেকে যদি দেখো, দেখবা যে শুধু এরকমই। এটাই কিন্তু নগরায়নের একটা দৃশ্য, তাই না? আচ্ছা, বেকার সমস্যার সমাধান হচ্ছে, সুষম অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। আমি একটু আগেই তোমাদেরকে যে অপশনগুলো বুঝাইছি, এক্স্যাক্টলি সেম পয়েন্টগুলোই, যে বেকার সমস্যা সমাধান কিভাবে হচ্ছে, কারণ মানুষ সচেতন হচ্ছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। তারপরে অর্থনৈতিক উন্নয়ন কেন হচ্ছে, কারণ কম বেশি প্রত্যেকটা অঞ্চলই এখন কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, কম বেশি প্রত্যেকটা অঞ্চলই এখন নগরায়ন বা শিল্পায়নের দেখা যায়, তাই না? সো মানুষ এখন শুধু কৃষির উপর নির্ভরশীল না, মানুষ কিন্তু এখন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকেও এগিয়ে যাচ্ছে। এরপরে আছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস, ঠিক আছে। এখন আমরা নিজেরাই যতটুকু উৎপাদন করছি পুরোটুকু আমাদের কভার না হলেও আমাদের আগের মতো বা পূর্বের মতো কিন্তু বৈদেশিক মুদ্রার উপর এতটা ডিপেন্ড করে থাকতে হয় না। আমরা কিন্তু নিজেরাই স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছি। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ, আমি জিনিসটা এক্সপ্লেন করি। বাংলাদেশের শিল্পায়ন এবং নগরায়নের বিকাশের পূর্বে একচেটিয়া কারবার ব্যাপক হারে লক্ষণীয় ছিল, কিন্তু সামাজিক পরিবর্তনে শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে দেশের বিভিন্ন ক্ষেত্রে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, ঠিক আছে। একচেটিয়া কারবার ব্যাপারটা এরকম হচ্ছে যে, একটা ছোট উদাহরণ দিই তোমাদেরকে আমি। যখন কেউ একজন একটা কৃষকের কাছ থেকে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ টমেটো কিনলো, সে কি করছে, সে যখন শহরে এসে সেগুলো বিক্রি করছে, সে যে টাকা দিয়ে কৃষকের কাছ থেকে কিনছিল তার থেকে বেশি টাকা দিয়ে কি করছে, তারা
বিক্রি করছে, তাহলে কৃষকটার লস হচ্ছে না, মাঝে এই যে যারা মধ্যস্বত্বভোগী যারা, তারা কিন্তু নিজের বেশি প্রফিট করছে, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে যে নগরায়ণ শিল্পায়নের ফলে কিন্তু হচ্ছে প্রত্যেকটা সেক্টরে মানুষ নিজেরা নিজেদের জিনিসগুলো বিক্রি করছে, টাকা ইনকাম করতে পারছে, নিজেরা স্বাবলম্বী হয়ে উঠছে, তারা কিন্তু আর কারো উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু এখন কমে গিয়েছে। এরপর আছে কৃষি এবং শিল্পের উন্নয়ন। কৃষি শিল্পের উন্নয়ন অবভিয়াসলি আমাদের নগরের জনগণের ও শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন চাহিদা পূরণের জন্য কৃষি পণ্যেরও কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে, যে কারণে সামাজিক পরিবর্তনে শিল্পায়ন নগরায়ণ প্রভাবে কৃষি এবং শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বৈদেশিক আয় বৃদ্ধি। শিল্পায়ন এবং নগরায়ণের প্রভাবে কিন্তু আমাদের বৈদেশিক বিভিন্ন এরিয়ার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন কারণে কিন্তু বৈদেশিক সম্পর্ক অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হচ্ছে যে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা অনেক বৃদ্ধি পাচ্ছে। এটা কি বলা যেতে পারে, পাট হতে পারে, পোশাক শিল্প হতে পারে, ঠিক আছে, আমাদের বিভিন্ন মশলা, ঠিক আছে, এগুলো কিন্তু বিদেশে বিক্রি করে দেওয়া হয় এবং এভাবেই কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ উপার্জন করা হয়। আচ্ছা, এরপরে নগরের শিল্পায়নের সামাজিক ক্ষেত্রে প্রভাব সমূহ দেখবো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, ঠিক আছে। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেতে থাকে তা দেশের জন্য সম্পদ না হয়ে বোঝায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু বর্তমান মানুষের মধ্যে যেই সচেতনতার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এই যে দুই সন্তান গ্রহণ নীতি, আমাদের একটা নীতি পড়েছে না যে দুটি সন্তান হলে ভালো হয়, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়, এরকম কিছু একটা। এই নীতিগুলো কিন্তু অনেক বেশি প্রচার করা হয়েছে, এটা বলো শহরে, এটা বলো গ্রামে, এগুলো বলো প্রান্তিক এরিয়ায়। সো মানুষের মধ্যে কিন্তু এখন অনেক ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে শিক্ষার বিস্তার, এটা তো বলেইছি। চিকিৎসা এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, যেমন আগে মানুষ কিন্তু এই যে বিনা চিকিৎসায় অনেক বেশি মানুষ মারা যেত, এটাও কিন্তু একটা দেশের অর্থনৈতিক বলো সামাজিক বলো অনেক বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক প্রভাব ফেলে, কিন্তু এই জিনিসটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। মানুষের মধ্যে যেমন এই যে দেখো শিল্প প্রতিষ্ঠান ঘর বাড়ি উন্নত হওয়ার ফলে বিভিন্ন সচেতনতা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। আগে কোনো ছোটখাটো যে কোনো রোগের জন্য মানুষরা বাইরের দেশে যেত, ঠিক আছে, বাইরের দেশে যেত বলতে কি মানুষকে বাইরে রেফার করা হতো, কারণ নিজের দেশে কোনো এমন কোনো ট্রিটমেন্ট ছিল না, কিন্তু এই জিনিসটা কিন্তু এখন দেখা যায় না। শ্রমিকদের জীবন মান উন্নয়ন, এটা আমি একটু আগে এক্সপ্লেন করছি। সামাজিক কুসংস্কার হ্রাস, এই যে সেম জিনিস, মানুষের মধ্যে যখন আধুনিকতা আসবে তখন মানুষ কিন্তু সচেতন হবে, কুসংস্কার থেকে দূরে সরে আসবে, যেখানে স্পিরিচুয়াল জিনিসগুলো মানে বা কি বলবো, এই যে মিথ্যা বা কুপ্রচার এগুলো থেকে কিন্তু মানুষ সরে আসবে। ফলে এই যে দেখা যাচ্ছে কি চেঞ্জ আসে, বাল্য বিবাহ, বহু বিবাহ, নারীদের শিক্ষা গ্রহণে বাধা, এই জিনিসগুলো কিন্তু আর হয় না, ঠিক আছে। ঘর বাড়ির পরিবর্তন দেখা যায়, যেমন হচ্ছে যে আগে মানুষ মাটি বাঁশ টিনের এইসব বাড়ি লক্ষ্য করা যেত, কিন্তু বর্তমানে কিন্তু এই যে ইট সিমেন্টের বাড়ি দেখা যায় অনেক বেশি, বা গ্রামেও মাটির ঘর অনেক কমই দেখা যায়, তাই না। এটাও কিন্তু হচ্ছে শিল্পায়ন এবং নগরায়নের একটা প্রভাব, তাই না, কারণ মানুষ ভালো জীবনমান অতিবাহিত করছে, বিনোদনের ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো আসছে এগুলো হচ্ছে মানুষ আধুনিক গান বাজনার পাশাপাশি বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতি দেখার মাধ্যমে আনন্দ উপভোগ করছে, ভিন্ন ভাষার ব্যবহার, তাই না। শুধু নিজের দেশ নিজের ইয়ের মধ্যে মানুষ মানে আটকে না থেকে তারা কিন্তু বৃহৎ পরিসরে এগিয়ে যাচ্ছে, তাই না। এটা কিন্তু মানুষের মধ্যে একটা কিউরিওসিটি ক্রিয়েট করে। আচ্ছা, অন্যান্য সাংস্কৃতিক প্রভাবের মধ্যে রয়েছে যে এই যে একক পরিবার, সিঙ্গেল ফ্যামিলি, বা এই যে যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে একক পরিবার, এগুলো। তারপর ঠিক আছে, এই যে কি বলা যায়, শহরে দেখা যায় যে একজন আরেকজনকে চেনে না, পাশাপাশি থেকেও তারা একজন একজনকে চেনে না, নেইবারহুডের মধ্যে কোনো কানেকশন নেই, যেটা গ্রামের মধ্যে অনেক দেখা যায়। গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে, সবার মধ্যে অনেক ভালো সম্পর্ক, এটা কিন্তু শহরে দেখা যায় না। আচ্ছা, তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই যে পোশাক আশাক, পেশা, মূল্যবোধের মধ্যে চেঞ্জেস, খাওয়া দাওয়া, এই যে ফাস্টফুড, চা কফি ইত্যাদি দৈনন্দিন অভ্যাসে মানুষের পরিণত হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে মানুষের জাঁকজমক এবং জটিল জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে। তারপর অর্থের প্রভাব দেখা যাচ্ছে, চিন্তাধারা এবং কার্যক্রম এবং উপকরণ কোনো কিছুতে গ্রহণযোগ্য পাচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। নারীর ক্ষমতায়ন, এটা একটু আগেই বলছি। তারপরে টেকসই উন্নয়নের প্রভাব, শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে কিন্তু প্রাথমিক পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্য করা না গেলেও সমকালীন সময়ে টেকসই উন্নয়নের বিভিন্ন উন্নয়নের বিষয়টি ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পূর্বে যখন কোনো এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতো তখন আশেপাশের পরিবেশের কথা চিন্তা না করে যত কলকারখানা মার্কেট তৈরি করা হতো, কিন্তু এখন কিন্তু মানুষের আশেপাশের পরিবার, যাতে আশেপাশে মানুষের কোনো ক্ষতি না হয়, পরিবেশের কোনো ক্ষতি না হয়, এই জিনিসগুলো দেখেও কিন্তু বর্তমানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, ঠিক আছে। আচ্ছা, যাতায়াত ব্যবস্থার উন্নত হয়েছে, এটাও একটু আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। শিল্পায়ন এবং নগরায়নের ফলে দেশের বিভিন্ন কৃষি জমি লোপ পেয়েছে, অনেক বনভূমি উজাড় হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, কারণ প্রতি জিনিসের সাইড ইফেক্ট তো থাকে, তাই না। পুঁজিপতিদের আধিপত্য বৃদ্ধি পেয়েছে, এবং তাহলে আমি এটা একটু তোমাদেরকে মার্ক করে দিই কি কি হচ্ছে। কৃষি জমি লোপ পেয়েছে, বনভূমি উজাড় হয়েছে,
তারপর নদী নালা খালবিলের বিলুপ্তি ঘটেছে, পরিবেশ দূষিত হয়েছে, সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিজ সক্রিয়তা হারিয়েছে, পুঁজিপতিদের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে এই ধরনের আরো সমস্যা কিন্তু দেখা যায় যে আধুনিকতার স্পর্শে এসেও কিন্তু আমাদের সামাজিক পরিবর্তনে নেতিবাচক অনেক জিনিসই ঘটে থাকে। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য এবং প্রযুক্তির প্রভাব। ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তথ্য মানুষের অধিকার। প্রতিদিন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ করছে, এর ফলে তথ্যের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তথ্য সংগ্রহের সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। এই প্রযুক্তিকে সংক্ষিপ্তভাবে বলা হয় আইটি। আচ্ছা, তাহলে একটা সুন্দর সংজ্ঞা পেয়ে গেলাম যেটা তোমাদেরকে পড়তে হবে অনেক ভালো করে। আচ্ছা, এখান থেকে এই পুরো পার্টটা প্লিজ এটা নোট ডাউন করবা, কারণ হচ্ছে যখন তোমাদেরকে যদি তথ্য প্রযুক্তির প্রভাব বলতে বলে তাহলে কিন্তু মানে শুরুর পার্টে কিন্তু তোমাদেরকে সংজ্ঞাটা দিতে হবে, স্টার্টিংটা কিন্তু সুন্দর করে করতে হবে, আই ক্যাচিং। আদারওয়াইজ কিন্তু তোমরা পরীক্ষায় মার্কস আশা করতে পারো না, তাই না? একটু সুন্দর করে না লিখলে তো টিচার তোমাদেরকে মার্ক দিবে না, যেটা আমরা সবাই জানি যে আর্টসে টিচার এমনিতেই কম মার্ক দেয়। আপু এত লিখি তাও মার্ক পাই না, কিভাবে পাবা? যখন তোমার স্টার্টিংটা সুন্দর হচ্ছে না, গুছাই দিতে পারছো, তখন তো তোমাদেরকে মার্ক দেবে না, তাই না? অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে তথ্যপ্রযুক্তি হলো দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি কনসার্নড উইথ দ্য ডিসমিনেশন, প্রসেসিং অ্যান্ড স্টোরেজ অফ ইনফরমেশন। আমি এটা জাস্ট তোমাদেরকে বলছি বাই মিনস অফ কম্পিউটার, এটা তোমাদেরকে না লিখলেও চলবে, ঠিক আছে? বাট যদি বলে যে এই সংজ্ঞাটা কে বলেছে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এই জিনিসটা কিন্তু আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখা যায় যে কিভাবে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন আর পিপল, মানে মানুষ, তথ্য প্রযুক্তি এবং তথ্য কানেক্টেড, এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। তথ্য প্রযুক্তির সাহায্যে ডেটাকে প্রক্রিয়াকরণ করে ইনফরমেশন তৈরি করা হয়। ডেটা, উপাত্ত, ডেটা মানে উপাত্তকে যখন আমরা প্রক্রিয়াকরণ করে কোনো একটা ইনফরমেশন বানাই, তখন কিন্তু সেটা মানুষের কাছে যাওয়ার জন্য তো রেডি হয়ে যায়। ঠিক আছে, ডেটা প্রক্রিয়াকরণের এই সিস্টেমকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেম কাকে বলে, এটাও হচ্ছে তোমরা এখান থেকে জেনে গেলা। ইনফরমেশন সিস্টেম ইনপুট হিসেবে ডেটা গ্রহণ করে এবং ডেটাকে প্রসেস করে আউটপুট হিসেবে ইনফরমেশন দেয়। তাহলে ইনপুট হচ্ছে এই যে ইনফরমেশন সিস্টেম, এটা যে দেখো কি আছে, ইনপুট হিসেবে ডেটাকে নেয়। তাহলে আমি এখানে লিখে দিই, ইনপুট হিসেবে নেয় ডেটা, আর আউটপুট হিসেবে কি করে, এই যে ইনফরমেশন, তাই না? তাহলে ইনপুট হিসেবে ডাটাকে, আউটপুট হিসেবে কাকে দেয়, ইনফরমেশনকে। কাজে অনুভবে বলা যায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলা হয়। অর্থাৎ ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, একটু তোমরা নোট ডাউন করবা, এটা আমি এক্সপ্লেন করছি না, আমি হচ্ছে ডিরেক্ট তথ্য প্রযুক্তির একীভূতকরণের দিকে যাচ্ছি। আচ্ছা, মানুষের জীবনের সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির হাওয়া লেগেছে, এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে তথ্য প্রযুক্তির কোনো প্রভাব নেই, তাই না, বা ব্যবহার নেই। তথ্য প্রযুক্তির বিবর্তনের পাশাপাশি যোগাযোগ প্রযুক্তিরও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের তথ্যের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষ এখন যখন যেখানে প্রয়োজন তথ্য সেখানেই পেয়ে যায়। ঠিক আছে, যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া শুধুমাত্র তথ্য প্রযুক্তি মানুষের এই চাহিদা যোগান দিতে পারবে না। বর্তমানে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি উভয়েরই উন্নয়নের ফলে মানুষের এই চাহিদা পূরণ হয়েছে। তাহলে তথ্য প্রযুক্তি শুধু একাই সাফিসিয়েন্ট না, তথ্য প্রযুক্তির সাথে কিন্তু যোগাযোগ প্রযুক্তিরও অনেক ইম্পর্টেন্স আছে। প্রযুক্তির একীভূতকরণ হয়েছে কিভাবে, এই যে যখন
সার্বিকভাবে প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ করা হয়েছে। আচ্ছা, বর্তমান যুগকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমানে তথ্য প্রযুক্তি এভাবেই উন্নয়নের চাকা গতিশীল হয়েছে। প্রায় সকল ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, কেননা দেশের সার্বিক পরিবর্তনের সাথে তথ্য প্রযুক্তির সম্পর্ক খুবই গভীর। আচ্ছা, অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব আমরা এখানে দেখতেছি যে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। এর ফলে দেখা যায় যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে, যেমন ওয়েব ডিজাইনার, কল সেন্টার ওয়ার্কার, তারপর এই যে সফটওয়্যার ফার্ম, কম্পিউটার ফার্ম, এগুলো ক্রিয়েট হচ্ছে। তারপর সর্বোপরি তথ্য প্রযুক্তির প্রভাবে বাংলাদেশের কোনো দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে আমরা দ্রব্যটির প্রতি আগ্রহী হচ্ছি এবং দ্রব্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বাড়ছে এবং এর ফলে দেশীয় কোম্পানিগুলো লাভবান হচ্ছে। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, এটার ফলে কিন্তু আমরা কোনো দ্রব্যের প্রতি বেশি আকৃষ্ট হই, এই দ্রব্যটা কিনতে যাই, এর ফলে কি হয়, উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, তাই না? এটাই। আচ্ছা, আমাদের পরে যে পয়েন্টটা সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রভাব। এই শিক্ষাক্ষেত্রের জন্য কিন্তু বর্তমানে দেখবা যে বিভিন্ন অনুষ্ঠান বা শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। বয়স্ক শিক্ষা বা ইংরেজি শেখার জন্য এই যে বিবিসির, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক প্রসার ঘটেছে। ঠিক আছে, ইভেন এখন কিন্তু আমরা বইপত্র তোমাকে তোমার যদি কোনো একটা বই তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে, নো ওয়ারিস, তোমাকে এটা যায় যে কিনে আনতে হবে তারপর পড়তে হবে এরকম না, তুমি অনেক ইজিলি ফোনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেটা ডাউনলোড করেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারো। ঠিক আছে, তারপরে এই যে তথ্য প্রযুক্তির প্রভাব কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্লাইড উপস্থাপনের মাধ্যমে কিন্তু পাঠদান বা প্রতিবেদন পেশ করা হয়। ঠিক আছে, এরপরে আছে চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাব। তথ্য প্রযুক্তি আমরা যখন আমাদের আইসিটি বইগুলো আগে পড়েছি, সেখানে কিন্তু আমরা আসলে এই বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব পড়েছি। যেমন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আগে আমাদেরকে এখন যে একদম ডাক্তারের সামনে বসে কোনো চিকিৎসা নিতে হবে এরকম কিছু না, আমরা কিন্তু অনলাইনেও বা ই মেডিসিনের মাধ্যমেও কিন্তু আমরা ইজিলি চিকিৎসা নিতে পারি, বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু কোনো অপারেশন করার আগে সেটা কিন্তু ডাক্তাররা নিজেরা ট্রাই করে কিন্তু অনেক ভালোভাবে যে কোনো অপারেশন করতে পারে বা বিভিন্ন চিকিৎসা প্রদান করতে পারে। ঠিক আছে, বা বিভিন্ন উন্নত প্রযুক্তির ফলেও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটা এমন চেঞ্জ আসছে যে মানুষের কিন্তু মৃত্যু হার এখন অনেক কমে যাচ্ছে, বেটার ট্রিটমেন্ট পাচ্ছে। ঠিক আছে, এই যে টিকা দান, বিভিন্ন সেবা দান বা বিভিন্ন চিকিৎসা রিলেটেড বিভিন্ন জিনিসে মানুষকে সচেতনতা প্রদান, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, এরপর রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব। মানুষের সামাজিক পরিবর্তনের তথ্য প্রযুক্তির প্রভাব রাজনৈতিক ক্ষেত্রে পরিলক্ষিত হয়। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দদের উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা এবং রাষ্ট্রের উন্নয়নে তাদের ভূমিকা কিন্তু এটার সাহায্যে জানানো যায়। এছাড়া বিভিন্ন আন্দোলন, এই রিলেটেড জিনিস কিন্তু আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি। বা এই যে ভোট সিস্টেম চালু করা হয়েছে, রাজনৈতিক দলগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ইমেল করার মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রমগুলো অলওয়েজ চালু রাখে। কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি, এটা কিন্তু আগেও বলছি যে আসলে কিভাবে এই যে পূর্বে কৃষিক্ষেত্রে শুধু হাল চাষ লক্ষ্য করা যেত, কিন্তু বর্তমানে প্রযুক্তির প্রভাবে হাল চাষ নেই বললেই চলে। তাছাড়া পূর্বে যেমন ধান মাড়াইয়ের জন্য কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ধান, গম কাটা, মাড়াইয়ের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তাই না? প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা আগে থেকেই কোনো কিছুর আভাস পাচ্ছি। ঠিক আছে, এই যে সেন্টারগুলো, মানে আমাদের ওয়েদার সেন্টারগুলো আছে, এখানে কিন্তু আগে থেকে পূর্বাভাস দেওয়া যায়, বা কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ আসে এগুলো কীভাবে মোকাবেলা করবো, কীভাবে কন্ট্যাক্ট করবো, কীভাবে সাহায্য চাইবো, হেল্প চাবো। ঠিক আছে, বা ভবিষ্যতে এটা কিভাবে প্রতিরোধ করা যায়, বা এটার প্রতিকার কি, এই জিনিসগুলো কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমেও জানতে পারি। যোগাযোগের ক্ষেত্রে এটা তো আমরা অবভিয়াসলি জানি, যে এর আগে আমি অনেকবার এক্সপ্লেন করছি, সো এটা আমি আর বাড়াচ্ছি না। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রভাব। মানুষের সামাজিক পরিবর্তন তথ্য প্রযুক্তির সুশাসনের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করে। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা এবং কর্তৃত্ব চর্চার বিষয়টি একটি বিশেষ গুরুত্ব বহন করে, তাই না? ক্ষমতা এবং কর্তৃত্ব চর্চা গণতন্ত্রের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই নিয়ন্ত্রণের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জবাবদিহিতা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সুশাসনের ক্ষেত্রে জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা তেমনি জবাবদিহিতা এবং প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং তথ্য জনসম্মুখে প্রচারের মাধ্যমে তাদের মধ্যে দায়িত্ববোধের স্পৃহা জাগ্রত হয়, তাই না? আচ্ছা, ই গভর্নেন্সের প্রয়োগ বা সামাজিক পরিবর্তনে ই গভর্নেন্সেও কিন্তু তথ্য প্রযুক্তি ভূমিকা রাখে। যেমন এই যে
পূর্বের ন্যায় প্রচুর পরিমাণে অফিসিয়াল কাগজপত্র এখন আর প্রয়োজন হয় না, তাই না? ডকুমেন্টস আছে, মেসেজ, ইমেল, এগুলোর মাধ্যমে কিন্তু কার্যক্রমগুলো সম্পাদিত হয় বা এগুলো কিন্তু সেফ থাকে। সো খুব সহজেই কিন্তু এই ডকুমেন্টসগুলো খুঁজে বের করা যায়, তাই না? বিনোদনের ক্ষেত্রে এটা আগেই বলছি, এখন আমি এটা রিপিট করছি না। আচ্ছা, এটাই বিনোদনের ক্ষেত্রে আসলে কি আমরা আগে মানুষের যে মেলা, এটা ওটা, এই জিনিস, পার্ক, এগুলোর উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখন কি সেটা হচ্ছে মানুষের যে সিনেমা, মুভি, গান বাজনা, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে মোবাইল ফোন, কম্পিউটার, এগুলোর মাধ্যমে কিন্তু তাদের মানে এই যে এন্টারটেনমেন্ট বলো বা হচ্ছে এনজয়মেন্ট বলো বা বিনোদন, এগুলার কিন্তু রিক্রিয়েশন বলো, এগুলার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি সোর্স নিজেরা কিন্তু খুঁজে পেয়েছে, যার একমাত্র কারণ হচ্ছে এই যে তথ্য প্রযুক্তি, টেকনোলজি, আধুনিকায়নের প্রভাব, তাই না? আমরা পরের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়নের ধারণা, ঠিক আছে? কিন্তু প্রশ্ন আসতে পারে যে বিশ্বায়ন কি? বিশ্বায়ন কি, এটা কিন্তু আবার ক এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই টপিকটা মেইনলি খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অ্যান্থনি গিডার্সের মতে গ্লোবালাইজেশন ক্যান বি defined as the intensification of worldwide social relation which lineal distant localities in such a way that local happenings are shaped by events occurring many miles away and vice versa. আচ্ছা, এই জিনিসটাকে এত কঠিনভাবে বলার দরকার নেই। আমি যদি ম্যাকেটটা বলি যে বিশ্বায়নকে বলা হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের নিমিত্তকে, ঠিক আছে? আচ্ছা, এই বিশ্বায়ন আমাদের চারটা, আমি ডিরেক্ট এটাতেই যাই। বিশ্বায়ন প্রক্রিয়ার চারটা পর্যায়ের মধ্যে একটা হচ্ছে অংশগ্রহণ, সুযোগ সন্ধান, বিদেশে উৎপাদন এবং পরিপূর্ণ বিশ্বায়ন, ঠিক আছে? আমরা এখানে যে পড়বো যে দেখো, বিশ্বায়ন একটি সামগ্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া বিশ্বব্যাপী প্রবাহমান। বিংশ শতাব্দীর শেষ ভাগে এবং একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্বায়ন প্রত্যয়টি সারা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে, তাই না? এই যে আমি যদি তোমাকে একদম ছোট করে বলি যে বিশ্বায়নের যে একটা ঢেউ আসছে, এটার জন্য কিন্তু বলো আমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যয় মানে অস্বাভাবিক ভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পুঁজি, জ্ঞান, এমনকি মানুষের বিশ্বব্যাপী যে অবাধ যাতায়াতের উপর যে একটা আরোপিত কৃত্রিম প্রতিবন্ধকতা, এটাও কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাই না? এই যে বিশ্বায়নের ফলে কি মানুষ বলে না যে আমরা এখন অনেক ইজিলি বিশ্বের যেমন প্রান্তে মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারি, সেটা আগে পসিবল ছিল না। যে হচ্ছে এটা একটা কি বলবো, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তাই না? আমরা সবাই ইজিলি একজনের সাথে কন্ট্যাক্ট করতে পারি, ইজিলি আমাদের যে কোনো কাজ, যে কোনো উৎপাদন আমরা অন্য দেশে পৌঁছাইতে পারি বা অন্য দেশের কিছু আমাদের দেশে আনতে পারি। এই যে কালচারের একটা মিসম্যাচ একটা অবস্থা, ঠিক আছে, বা আমরা যে এত ইজিলি কন্ট্যাক্ট করতে পারছি, যে কোনো কাজ সম্পন্ন করতে পারছি, এটা কিন্তু হচ্ছে বিশ্বায়নের একটা প্রভাব, তাই না? আচ্ছা, তথ্য প্রযুক্তি বিশ্বের প্রতিটি দেশে সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে। নতুন নতুন আবিষ্কার এবং যন্ত্রপাতি সমাজ ব্যবস্থায় যুগান্তর পরিবর্তন এনেছে, তাই এটা একটা কারণ হতে পারে যে সামাজিক পরিবর্তনের ফলে কি হয়েছে যে নতুন নতুন আবিষ্কার এবং যন্ত্রপাতি সমাজ ব্যবস্থায় যুগান্তরী পরিবর্তন এনেছে, ঠিক আছে? বিশ্বায়ন ধারণার সাথে সাথে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ মানুষ এখন তথ্য প্রযুক্তির ছোঁয়ায় কায়িক শ্রমের পরিবর্তে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর্মসম্পাদন করেছেন। আর মানুষের মধ্যে এই ধারণা জন্ম নিয়েছে মূলত বিশ্বায়নের মাধ্যমে, ঠিক আছে? এই যে তুমি এখন দেখবা রাস্তাঘাটে চলতে কিন্তু তুমি যে ইঞ্জিন চালিত রিক্সা অনেক ব্যাপক হারে দেখছো। আগে কি জিনিসটা ছিল, আগে কিন্তু প্যাডেল চালিত রিক্সার অনেক বেশি ব্যবহার দেখা গেছে। এটাও কিন্তু বিশ্বায়নের একটা প্রভাব। অর্থাৎ পূর্বে দেশে কারিগরি শিক্ষা বা বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা ততটা প্রচলিত ছিল না, কিন্তু সামাজিক পরিবর্তনের কারণে কিন্তু বিশ্বায়নের ধারণা থেকে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বাংলাদেশের শিল্পায়ন এবং নগরায়নের ছোঁয়া কিন্তু বিশ্বায়নের কারণে। বাংলাদেশের অধিকাংশ জনগণ গ্রামে বসবাস করলেও বিশ্বায়নের ধারণা থেকে শিল্পায়ন এবং নগরায়নের প্রসার ঘটেছে, ঠিক আছে? মানে দেখো, বিশ্বায়নের ফলে আধুনিকায়ন হয়েছে, নগরায়ন ঘটেছে, শিল্পায়ন ঘটেছে। এর ফলে কি মানুষ হচ্ছে যে শুধু গ্রাম কেন্দ্রিক না থেকে শহর কেন্দ্রিক হচ্ছে, আধুনিকায়নের দিকে যাচ্ছে, ঠিক আছে, উন্নতির দিকে যাচ্ছে, ঠিক আছে, নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট ক্রিয়েট করছে এবং নিজেদের মধ্যে যখন ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় তখন দেখা যায় অর্থব্যবস্থার মধ্যে চেঞ্জ আসছে। অর্থব্যবস্থার মধ্যে চেঞ্জ আসার ফলে কিন্তু দেখা যায় যে সামাজিক পরিবর্তনও ঘটছে। এখন এটা বিভিন্ন সেক্টরে হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, শিক্ষাগত হতে পারে, মূল্যবোধের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, প্রযুক্তিগত হতে পারে। আচ্ছা,
অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে, যে আগে কিন্তু অধিকাংশ মানুষ বড় বড় দেশের নিকট থেকে ঋণ নিত এবং বিভিন্ন সাহায্য সহযোগিতার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। এখন কিন্তু নিজস্ব অর্থনীতির উপর আমরা অনেক বেশি নির্ভরশীল এবং অর্থনৈতিক উন্নয়নের দিকেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের আগে কর্মসংস্থানের জায়গা ছিল খুবই সীমিত, কিন্তু বর্তমানে বিশ্বায়নের ফলে কিন্তু ধীরে ধীরে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই যে গার্মেন্টসে আগে কিন্তু অনেক কম মানুষ নেওয়া হতো, বা স্পেশালি নারীদেরকে, কিন্তু বর্তমানে এটা কিন্তু আর দেখা যায় না। এখন কিন্তু নারীদেরও ভূমিকা অনেক বেশি দেখা যায়, স্পেশালি গার্মেন্টস শিল্পে, তাই না? আচ্ছা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি হয়েছে, যে এই যে দেখো আমাদের অনেক, ওই যে মেট্রো রেল একটা হতে পারে, ফ্লাইওভার হতে পারে ব্যাপারটা, ঠিক আছে? এর ফলে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ইজি হয়েছে। দেশের জনগণ একটু কঠিন, আগে কিন্তু আমাদের দেশের জনগণ জটিল বা কঠিন অসুস্থতার জন্য বাইরের দেশে চিকিৎসার জন্য যেত, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের দেশেই উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া এই যে গভর্নেন্স, সুশাসন, টেকসই উন্নয়ন, এগুলো আমি একটু আগে এক্সপ্লেন করলাম। এই সেম জিনিসগুলো কিন্তু কেন হচ্ছে? বিশ্বায়নের ফলেই। ঠিক আছে, আমরা আমাদের যে লাস্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব। প্রভাব, এই প্রভাব রিলেটেড কোয়েশ্চেনগুলো মেইনলি তোমার ঘতেই আসে। ঠিক আছে, কারণগুলো আসে গতে এবং প্রভাবগুলো আসে কিন্তু ঘতে। অর্থনৈতিক প্রভাব যেটা ঘটেছে, অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বিগত 10 বছরে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং 9 বা 11 পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা গেলেও বর্তমানে বিশ্বে সে মন্দা কাটিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের পোশাক শিল্প আরও বেশি বিস্তৃতি লাভ করেছে। এরপর আছে গণতন্ত্রের বিস্তার, যে একবিংশ শতকে কিন্তু গণতন্ত্রের অবাধ প্রসার সাধিত হয়েছে। এর ফলে কি হয়েছে, যে বাংলাদেশ বিশ্বায়নের প্রভাবে উন্নত এবং আধুনিক গণতন্ত্র সম্পর্কে জনগণের মধ্যে ধারণা জন্মেছে। মানুষ নিজেরা এখন ওপিনিয়ন দেয়, মানুষরা কিন্তু এখন নিজেরা নিজেদের দল চুজ করতে পারে, সরকার চুজ করতে পারে। ঠিক আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু জনগণের মধ্যে জাগ্রত হয়েছে কিন্তু বিশ্বায়নের প্রভাবেই। ঠিক আছে, আচ্ছা, সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন দেখা গেছে, যে এই যে যৌথ পরিবার, বহু বিবাহ, বাল্য বিবাহ, এই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই যে বলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন চেঞ্জেস দেখা যায়। এরপর তথ্য প্রযুক্তির বিকাশ, একটু আগেই বলেছি, আমি এখন আর রিপিট করছি না। তাও আমি ছোট করে যদি বলি, যে এই যে আগে মানুষ কিন্তু এই যে চিঠি, হেঁটে হেঁটে চলা, বা হচ্ছে পায়ে হেঁটে বিভিন্ন তথ্য আদান প্রদান করা, এই জিনিসটা ছিল, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে না। এখন কি মানুষ এখন এই যে ইমেইলের মাধ্যমে, কম্পিউটার, তারপর হচ্ছে ল্যাপটপ, ফোন, স্মার্টফোন, ব্যাংকিং, ব্যাংকিং, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কিন্তু তারা অনেক ইজিলি যোগাযোগ করতে পারছে, তাই না? আচ্ছা, সংস্কৃতির অবাধ প্রবাহ, তাই না? অবাধ প্রবাহ মানে হচ্ছে গোটা বিশ্বের মানুষ এখন একটা একক সূত্রে আবদ্ধ। এখন শুধু মানুষ নিজের কালচার প্র্যাকটিস করে না, এখন অন্য কালচার দ্বারা মানুষ ইনফ্লুয়েসড হয়, অন্য কালচারে অনেক কিছু নিজেরা অ্যাডাপ্ট করে নেয়, অনেক কিছু চেঞ্জ করে নেয়। এই কারণে কিন্তু আমাদের অন্য দেশের সংস্কৃতি আমাদের দেশের একটা সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, কিন্তু এই কারণে যেটা হচ্ছে, যে আমাদের দেশীয় সংস্কৃতি কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। এরপরে বহুজাতিক সংস্কার বিকাশ, দেখা যাচ্ছে যে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলন, তারপর পোশাক সহ অন্যান্য লাভজনক শিল্প প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তির উন্নয়ন, ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ, ভোগ পণ্য উৎপাদন সহ নানাবিধ লাভজনক ব্যবসায় কিন্তু আমরা এখন বিনিয়োগ করতে পারছি। এটাও কিন্তু হচ্ছে একটা বহুজাতিক একটা সংস্কারের বিকাশ। এরপরে দক্ষ জনবল সৃষ্টি, এই যে মানুষের মধ্যে এখন এই যে মানুষ কিন্তু হচ্ছে শুধু পড়ালেখার দিক থেকেও না, মানুষ কিন্তু দক্ষ জনশক্তিতেও পরিণত হচ্ছে, মানুষ বিভিন্ন স্কিল ডেভেলপ করছে। এরপর এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে মানে মানুষ দক্ষ জনবলে পরিণত হয়ে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের দিকেও কিন্তু বেশ লাভবান হচ্ছে। বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি, মানে দেখো বিশ্বে এই বিশ্বায়নের ফলে কিন্তু এক প্রান্তের মানুষ কিন্তু এক একভাবে এদের সাথে কানেক্টেড হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হচ্ছে, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি তোমাদেরকে। ঠিক আছে, জনসাধারণের মনোবলের উপর প্রভাব পড়ছে, যে সময় পরিবর্তনের সাথে সাথে বিশ্বায়নের প্রভাব মানুষকেও পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাচ্ছে। যেমন পূর্বে বাংলাদেশের নারী শিক্ষা বা নারীর অধিকার প্রদানের বিষয়টির ব্যাপারে সে তেমন বেশি কি বলবো সচেতনতা ছিল না, অনেক স্ট্রং মাইন্ডসেট ছিল না, বাট এখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, নারীরা কিন্তু বিভিন্ন সেক্টরে তাদের অবদান রেখেই চলেছে। এরপরে হচ্ছে মানবাধিকারের উপর প্রভাব, বিশ্বায়নের প্রভাব। আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি মাথায় রাখতে হবে, যদি এই পয়েন্টগুলো মাথায় থাকে তোমরা কিন্তু অনেক সুন্দর করে আমার কথাগুলো যদি একটু মনে রাখো, তাহলে কিন্তু তোমরা এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, বিশ্বায়নের প্রভাবে দেশের জনগণের মধ্যে শিক্ষা সচেতনতা মূল্যবোধ সৃষ্টি হয়েছে, এবং এই শিক্ষা সচেতনার কারণেই কিন্তু এই দেখো এই যে পূর্বে শ্রমিক বা নিম্ন শ্রেণীর জনগণের কোনো অধিকার ছিল না, কিন্তু এই জিনিসটা কিন্তু এখন আর দেখা যায় না, এরা কিন্তু অধিকার সচেতন হয়ে উঠেছে, তাই না?
আচ্ছা, আমরা এখন নেতিবাচক প্রভাবগুলো যদি দেখি, প্রথমটাই হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য, যে ধনীরা অনেক বেশি ধনী হয়ে যাচ্ছে, গরিবরা অনেক সময় গরিবই থেকে যায়, ঠিক আছে? কারণ অনেক বেশি পুঁজিপতিদের প্রভাব দেখা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে মানুষ বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ার ফলে যারা আগে কায়িক শ্রমের উপর নির্ভরশীল ছিল, এরা কিন্তু এত সহজেই প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না, ঠিক আছে? এই সমস্যাটা দেখা যায়। তারপর হচ্ছে এই যে বিষয়ের পূর্বে পূর্বে দেশের ক্ষুদ্র সংস্থাগুলো দেশের জনগণের কথা, দেশের কথা ইত্যাদি বিষয়াদি চিন্তা ভাবনা করার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ক্ষুদ্র সংস্থাগুলো এখন আর নিজেদের ইচ্ছা অনুযায়ী দেশের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারে না, বরং সমস্ত কার্যক্রমে বড় বড় বহুজাতিক যেই সংস্থা আছে সেগুলো কিন্তু নির্ধারণ করছে, ঠিক আছে? এরপর নয়া ঔপনিবেশিক অর্থনীতির প্রভাব, এটার ফলে দেখা যাচ্ছে যে শ্রম খরচ সংক্রান্ত বিধান, অভিন্ন শ্রমিক স্বার্থ সম্পর্কিত নীতি গ্রহণ, কৃষিক্ষেত্রে ভর্তুকি প্রদান ইত্যাদি নিয়ম নীতি কিন্তু প্রচলিত ছিল, তা সঠিকভাবে মান্য করা হচ্ছে না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। পুঁজিপতিরা তাদের অর্থ বিনিয়োগ করতে পারছে না, ঠিক আছে? মানে মানে ক্ষুদ্র পুঁজিপতিরা যারা ধনী আছে বা যারা মানে কি বলবো আপার ক্লাসে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা পুঁজিপতিরা, তারা কিন্তু অধিক পরিমাণে ইনভেস্ট করতে পারছে। এর ফলে কিন্তু যারা ক্ষুদ্র পুঁজিপতিরা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি, দেখা যাচ্ছে যে এই যে কর্মী ছাঁটাই, লে অফ, লক আউট, তারপর রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিলম্বীকরণ ইত্যাদি পন্থা অনুসরণ করা হয়, যে কারণে বেকারত্ব, দরিদ্র ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক নিরাপত্তাহীনতা বলতে সামাজিক ভাবে অর্থনৈতিক অবস্থার কি বলবো, যখন হচ্ছে ডাউন মানে কি বলবো ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? সামাজিক নিরাপত্তাহীনতা মানে স্টেবল কোনো ইনকাম সোর্স না থাকা বা ইনকাম সোর্স কমে যাওয়া। ওকে, আচ্ছা, এটা তো বললামই। এরপরে আছে যে সাংস্কৃতিক ঐতিহ্যের সংকট, আমি একটু আগে বলছি যে কিভাবে অন্য কালচার আমাদেরকে প্রভাবিত করছে। এর ফলে আমাদের নিজস্ব যে কালচার আছে, প্রতিটা অঞ্চল, প্রতিটা ক্ষুদ্র নিগোষ্ঠী বলো, প্রতিটা জাতির নিজস্ব কিন্তু কিছু সত্তা আছে, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব সংকট সৃষ্টি হচ্ছে, যে বিষয়ের প্রভাবে দেখা যায় যে নানা ধরনের বিদেশি সংস্থার ব্যাপক বিস্তৃতি ঘটে। এই সংস্থাগুলো এদেশে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায় এবং তারা বিভিন্ন কৌশলে সরকারকে চাপ দেয়। এর ফলে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বে সংকট দেখা যায়। এরপরে হচ্ছে আমরা দেখতেছি সন্ত্রাসী কর্মকাণ্ড, যে এই যে এই তথ্য প্রযুক্তি বিকাশের মাধ্যমে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর কারণে দেখা যাচ্ছে যে তারা কিন্তু নিজ দেশে বা অন্য দেশে অনেক ব্যাপক পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। আর পরিবেশ দূষণ তো আছেই, এই যে শিল্প কারখানা গড়ে উঠছে, তারপরে মনে করো যে এই যে বিভিন্ন অবকাঠামো গড়ে উঠছে, এর ফলে কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এই যে আমাদের চাষাবাদের জমি কমে যাচ্ছে, ঘর আবাসস্থল কমে যাচ্ছে, এগুলো কিন্তু একটা নেতিবাচক দিক। তারপরে অর্থনৈতিক পরনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে, বিশ্বায়নের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় সংস্থা অধিক মুনাফা লাভের আশায় তাদের পুঁজি বিনিয়োগ করছে, আর এই ক্ষেত্রে সমস্ত বড় বড় সংস্থাগুলো নিজ দেশে তাদের লাভাংশ নিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে মেইন কান্ট্রি তারা কিন্তু কোনো লাভ পাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে রাজনৈতিক, আচ্ছা, জাতীয় রাজনীতিতে বিদেশি সংস্থা হস্তক্ষেপ মাত্রই এক্সপ্লেন করলাম। তারপর অনুগত শ্রেণী তৈরি করা, বিশ্বায়নের প্রভাবে যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানি এদেশে বিনিয়োগ করছে, তারা এদেশে তাদের একটা অনুগত শ্রেণী ক্রিয়েট করছে। এর ফলে কি হবে, যে তাদের মতাদর্শের মানুষ অনেক বেশি বৃদ্ধি পাবে, লাভ তাদেরই হবে, বরং যারা তাদের অনুসরণ করছে তারা কিন্তু নিজেদেরই ক্ষতি আনবে, এটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারবেন, ঠিক আছে? গোপন বিষয়গুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, যা দেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে অদৃশ্য এবং উপনিবেশবাদ সৃষ্টি, অর্থাৎ মানে হচ্ছে কি বলবো, আগে হচ্ছে ইংরেজরা আমাদেরকে চালাতো না, এখন কিন্তু এরকম আর কোনো উপনিবেশবাদ নাই, কিন্তু এই যে একটা অদৃশ্য উপনিবেশবাদ সৃষ্টি হচ্ছে, যে অন্য অন্য দেশ বিশ্বায়নের ফলে আমাদের দেশকে ঋণ দিচ্ছে। যেমন ধরো কোনো একটা ব্রিজ ক্রিয়েট হবে, সেখান থেকে চীন আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ঋণ বা অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু তাদের শর্ত হচ্ছে যে তাদের দেশের সিমেন্ট বালি রড আমাদেরকে ইউজ করতে হবে। এখন এই সিমেন্ট বালি রড ভালো হোক খারাপ হোক যেটা হোক আমাদেরকে ইউজ করতে হবে, বিকজ আমরা তাদের কাছ থেকে লোন নিয়েছি। এটাও কিন্তু একটা কি বলবো অদৃশ্য উপনিবেশবাদ সৃষ্টি। আচ্ছা, যাই হোক, উন্নত দেশগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক মাত্রায় লাভবান হলেও বাংলাদেশের মতো ছোট ছোট দেশের বা মাঝারি দেশের কলকারখানা আজ বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা দিচ্ছে তীব্র বেকার সমস্যা। এছাড়াও আন্তর্জাতিক সংস্থার চাপে, বিশ্বায়নের প্রভাবে আমাদের সরকারি ক্ষেত্রগুলো বেসরকারীকরণ, ভর্তুকি প্রত্যাহার, কর্মী সংকোচন প্রভৃতি নীতিগুলো রূপান্তর করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের প্রধান যে শব্দগুলো আছে ওগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? প্রধান শব্দগুলোর মধ্যে আমি এগুলো সবগুলো এক্সপ্লেন করেছি, আমি শুধু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। পড়বে তোমরা হচ্ছে সামাজিক পরিবর্তন, টেকসই উন্নয়ন। কি টেকসই উন্নয়ন কিন্তু তোমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট।
এরপরে আছে শিল্পায়ন। শিল্পায়ন হচ্ছে আমি তো তোমাদেরকে একটু আগে সবগুলো এক্সপ্লেন করছি, এগুলা জাস্ট তোমাদের আমি তোমাদেরকে এটা দিচ্ছি শুধু হচ্ছে তোমাদের ইয়ার জন্য, সৃজনশীলের জন্য। এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবে এগুলোই আসবে এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এটা ক খ গ সবটার জন্য, বিশ্বায়ন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, মার্ক করে রাখলাম। তারপর তথ্য প্রযুক্তি, এটা ইম্পর্টেন্ট। তথ্য প্রযুক্তি শুধু তোমাদের ক খ এর জন্য পড়লেই না, আমরা সৃজনশীল প্রশ্নগুলোতে চলে যাব। নগরায়ন কি আমরা জানি, অর্থনৈতিক সমাজ কাঠামোর মূল ভিত্তি, এটা আমি হচ্ছে একটা জায়গায় মার্ক করে দিছিলাম, যদি ক্লাস ভালো করে পড়ে থাকো তাহলে এটা পড়তে পারবা। ঠিক আছে, আমি তোমাদেরকে এই তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো কিন্তু আমি অ্যান্সার বলে দিব না, আমি বারবার প্রত্যেকটা ক্লাসের শেষে বলি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সারগুলো লিখে অ্যান্সার আমাদেরকে পাঠাতে হবে। আমি অনেক সুন্দর করে তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব, আমি তোমাদের উত্তরগুলো অ্যানালাইসিস করব এবং বলবো যে তোমাদেরকে যদি কিছু অ্যাড করতে হয় কিনা। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তুমি কিন্তু সেই প্রবলেমগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার সেগুলো এক্সপ্লেন করে দেবো। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা যদি পুরো ক্লাসটা করে থাকো এবং শেষ পর্যন্ত পড়ে থাকো তাহলে লাস্টের সৃজনশীলটা তোমরা পারবে, এবং এই রিলেটেড কোনো এমসিকিউ বা কোনো যদি কোয়েশ্চেন আসে তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমি উইলিংলি তোমাদেরকে আবার একইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।